ডান্সার ঋতিকা। ঋতিকা দিদি একটা অটোগ্রাফ দাও প্লিজ। এক্সকিউজ মি মিস্টার, রিসেপশনটা কোথায়? রিসেপশন এরিয়াটা কোথায়? হ্যাঁ ম্যাডাম। আমি জিজ্ঞেস করলাম রিসেপশন এরিয়াটা ম্যাডাম কোথায়? এইদিকে আসুন না প্লিজ। কি নয়েজি জায়গাটা, ডিসগাস্টিং। অনেক টাকা আছে মনে হচ্ছে। এরকম দিন কবে আসবে যেদিন এরকম পয়সাওয়ালা স্বর্গের পরই আমার পেছনে পেছনে ঘুরবে? বন্ধুরা, এটা পরীক্ষার কঠিন সময়। খুবই দক্ষতার সাথে দুজনে দুজনের পারফরমেন্স দেখাচ্ছে। Excuse me, Yes ma'am, how may I help you? I have a reservation in the name of Ritika. Just let me check. আফসোস, মঞ্জুরি এই প্রতিযোগিতায় হেরে গেছে। দ্য বেস্ট ডান্সার অফ দ্য ইয়ার ইজ ঋতিকা। দুর্ভাগ্যজনকভাবে মঞ্জুরি এই প্রতিযোগিতায় হেরে গেল। আর এই বছরের সর্বশ্রেষ্ঠ নৃত্যশিল্পী, দ্য বেস্ট ডান্সার অফ দ্য ইয়ার ইজ ঋতিকা। এই কলঙ্কিত মুখের জন্য একমাত্র তুই দায়ী ঋতিকা, একমাত্র তুই। এটা আমার জীবন আর ক্যারিয়ার দুটোকেই বরবাদ করে দিয়েছে। অমল, হ্যাঁ ম্যাডাম। ম্যাডামের জিনিস রুমে নিয়ে যাও। এই নাও চাবি। একে চুপ করাও, নয়তো আমি। সরি ম্যাম, আপনি প্লিজ আপনার রুমে যান, ততক্ষণে আমরা একে চুপ করিয়ে দেব। আসুন ম্যাডাম। বাইরে যদি এত গয়না পড়ে থাকে তো বাক্সের ভেতরে আরো কত আছে। ব্যাস, এরকম কোনো টাকার মালকিনকে লুট করলে এদের টাকা পয়সা কমে যাবে না, বরং এরা তো জানতেও পারবে না। আর কত দূর আমাকে হাঁটতে হবে?
রুম কোথায়? ব্যাস এসে গেছি ম্যাডাম। এর তো রুম পর্যন্ত যেতেও গাড়ি দরকার। চেঞ্জ নেই, তুমি আসতে পারো। ওকে ম্যাডাম। খুচরো নেই, আমি তাড়াতাড়ি আসবো তোর পয়সা খুচরো করার জন্য, দেখে নিস। এবারের এই প্রতিযোগিতা আমি জিতব ঋতিকা। ও গড, সেই নাম্বার। জানি না আবার ওনার কি সমস্যা হলো। হ্যালো ম্যাম। হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ আমি ওনাকে এক্ষুনি ইনফর্ম করে দিচ্ছি। ওকে স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার প্লিজ একবার এদিকে আসুন না। ইয়েস। স্যার ওই এইমাত্র যিনি এলেন কে? স্যার, সেই রুম নাম্বার 205। আমি চিনি না। স্যার ওনার নাম ঋতিকা ম্যাডাম। হ্যাঁ, কি হয়েছে? জানি না স্যার, কি প্রবলেম হয়েছে আমি জানি না, কিন্তু কখন থেকে বলছেন ম্যানেজারকে ডেকে দাও, ম্যানেজারকে ডেকে দাও। স্যার প্লিজ আপনি একটু ওনার রুমে যান না স্যার, প্লিজ একটু দেখুন কি হয়েছে। কিন্তু আমি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না। আই নো স্যার, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ এ প্রবলেম অলসো। স্যার এমনিতেও মঞ্জুরি ম্যাডামের ডিউটি অফ হয়ে গেছে, আর এমনিতেও স্যার আপনি এই ধরনের ডিফিকাল্ট ক্লায়েন্টসকে হ্যান্ডেল করার এক্সপার্ট তো। ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। দরজা খোলে ভেতরে চলে আসো। তুমি তুমি? তুমি কি আমাকে ফলো করছো? না না না, আমি তোমাকে ফলো টলো করছি না। আমি তো এই হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? আর তুমি? হ্যাঁ অবশ্য এই জবটা তোমার জন্য ঠিকই আছে, এর থেকে ভালো জব তো তুমি পাবেও না। ঋতিকা প্লিজ এরকম বলো না, আমি সত্যি আমার জবটা নিয়ে খুশি আছি। ও প্লিজ এসব বলা বন্ধ করো, আর বলো এখানে কাকে ফাঁসাচ্ছ তুমি? ঋতিকা এসব কিচ্ছু নয়, আমি সত্যি বদলে গেছি, আগের মতো আর নই আমি। এসব নাটক তুমি অন্য কারোর সামনে করো। হ্যাঁ, আর আমার টাকার কি হলো? ভুলে গেলে? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সব টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। প্লিজ ঋতিকা এসব কথা ভুলে যাও। আমাকে নিজের ভালোবাসার জেলে ফাঁসিয়ে আমার সমস্ত টাকা নিয়ে চলে গেলে, আর তারপর বলছে ভুলে যাও সব। এবার তো আমি হোটেলের ম্যানেজমেন্টকে সবকিছু জানিয়ে যাব। ঋতিকা না, প্লিজ প্লিজ এসব করো না, প্লিজ ঋতিকা প্লিজ এসব করো না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। কাল সকালের মধ্যে আমার সব টাকা আমায় ফেরত দেবে। যদি তুমি নিয়ে না আসো তবে জেলের ভাত খাওয়ার জন্য রেডি থেকো।
ঠিক আছে, আমি আমি চেষ্টা করছি। এই চল না বায়োস্কোপ দেখবো। আমার কাছে তো টাকা নেই। আমার কাছে আছে তো, চল। আমাকে দেখতে দে না। আর দাঁড়া না, হেবি মজা হচ্ছে। পিকচার শেষ হয়ে যাবে। রাজু, দেখ এর ভিতরে কি হচ্ছে। লাশ। এর ভেতরে তো সত্যি সত্যি লাশ আছে। মা দেখো, ও বাবা! এখানে লাশ। মা, এর ভেতরে কি লাশ হয়েছে আছে, কি? দেখবে এখানে এসো। লাশ। এর মধ্যে সত্যি তো লাশটা দেখা যাচ্ছে। চল ভাই, এবার তোর কেটে পড়ার সময় হয়ে গেছে। কেটে পড়, না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। আরে কোথায় যাচ্ছিস? কোথাও না। আর তুই এত ঘাবড়ে আছিস কেন? না, ভয় পাইনি তো। তুই কি জানিস বাইরে এইমাত্র কি বড় ঝামেলা হয়ে গেল? ঝামেলা? আরে বায়োস্কোপের ফিল্মে একটা লাশ দেখা যাচ্ছে। ও, সিআইডিকে জানানো হয়েছে, চলে আসবে। আরে আমার চপারটা কোথায় রে? রঞ্জিত, আরে আমার চপারটা কোথায় গেল? আমি জানি এই টিনটার মধ্যেই তো রেখেছিলাম রে, কালকেই ধার দিয়ে রেখেছিলাম জানিস। জানি না, ওই রঘু এসেছিল ডাইনিং রুম থেকে, ওই নিয়ে গেছে হয়তো। অদ্ভুত ব্যাপার, এই চপারটা যেখানে সেখানে রেখে দেয়। ম্যানেজার স্যার, তাড়াতাড়ি দরজাটা খুলুন না। হ্যাঁ, 1 মিনিট আসছে। হ্যাঁ, কি হয়েছে? তাড়াতাড়ি নিচে চলুন, সিআইডির টিম এসছে আর আপনাকে ডাকছে। স্যার, কেউ খুন হওয়া রেকর্ডিং করেছে আর এই বায়োস্কোপের রেকর্ডিং এর সাথে ওটা জুড়ে দিয়েছে। আর এই কাজটা এমন কেউ করেছে যে কম্পিউটার আর ফিল্মের রিলের ব্যাপারে অনেকটাই জানে। সে যেই হোক, নিশ্চয়ই খুনিকে সবার সামনে আনতে চাইছে। কিন্তু কেন? স্যার, হতে পারে ও খুনির ওপর প্রতিশোধ নিতে চায়, বা হয়তো এই হোটেলের বদনাম করতে চায়। এই বায়োস্কোপের ফিল্মটা আমাদের ল্যাপটপে কানেক্ট করো। সুশান্ত,
কালকে রাতে তুমি ডিউটিতে ছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি দেখেছিলে কালকে রাত্রে কেউ এই বায়োস্কোপের মেশিনের সাথে কিছু করছিল কিনা? না স্যার, এমনিতেও নর্মালি বাচ্চারা এতে ফিল্ম দেখে মজা নেয়, আর আমাদের বেল বয় অমল এটা অপারেট করে। ওর ফিল্মের খুব শখ স্যার। কোথায় সে? এখানে কোথাও আছে স্যার। কোথায়? ফোন করো ওই অমলকে। নাম্বারটা একটু দেবেন? স্যার, হ্যাঁ, চলে এসো সবাই। একবার জুম করো তো। একটু ব্রাইট করো। ও মাই গড, স্যার এ তো ঋতিকা ম্যাডাম। কাল রাতেই উনি চেক ইন করেছিলেন। আর কটার সময় চেকিং করেছিল? স্যার ওই রাত 9টার সময়। তাহলে কি চেকিং করার পরে কারোর সাথে দেখা করতে গিয়েছিল? আর স্যার আমরা কি বলবো, লোক চেকিং এর পর কি কি করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানেটা কি? কেউ খুনের রেকর্ডিং করে তোমাদের হোটেলের বায়োস্কোপে ফিল্মের সঙ্গে জুড়ে দিয়েছে, আর তুমি বলছো কোনো সম্পর্ক নেই। কেন করেছো? কারণ এখানে খুন হয়েছে, আর খুনি এখানে লুকিয়ে বসেছিল। দেখো, খুব মন দিয়ে দেখো, কে এই লাশটাকে টেনে নিয়ে যাচ্ছে। জানি না স্যার, আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি যে এসব কি করে হলো আর কে করলো স্যার। স্যার, এরকম কাপড় তো আমি লন্ড্রিতে দেখেছিলাম। লন্ড্রির রুমটা কোথায়? স্যার। হ্যাঁ দয়া। ওর গালেই গভীর ক্ষত, পেটটাও খুব বাজেভাবে কাটা হয়েছে স্যার। একটা কোপেই শেষ করে দিয়েছে একে, রক্তও ঝরেছে অনেক। স্যার, ঋতিকাকে মারলো আর এখানে এনে লুকিয়ে দিল, এটা কেউ দেখতে পেল না? রক্তর একটা ফোঁটা পর্যন্ত পড়েনি, সমস্ত পরিষ্কার। কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু দেখেনি। একটা লাশকে টানতে টানতে এখানে নিয়ে আসা হয়েছে, হোটেলের কেউ দেখতে পায়নি। এটা কিভাবে সম্ভব বলো? এই লন্ড্রিতে কতক্ষণ ধরে কাজ চলে? স্যার এটা হিল স্টেশনের হোটেল, তাই এখানে রাত্রি 11:30টার মধ্যে সব ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়, আর স্টাফরা লাস্ট বাস ধরে বাড়ি চলে যায়। ওর পরে আর কয়েকজন এখানে থাকে স্যার। ঋতিকা কোন রুমে উঠেছিল? রুম নাম্বার 205। রুমের ভিউটা খুব ভালো স্যার। স্যার, এ তো পুরো 1 বছরের প্যাকিং করে এসেছে। পুরো মালপত্র এই রুমে কে নিয়ে এসেছিল? স্যার অমল, ও আমাদের হোটেলের ওয়েল বয়, ওই নিয়ে এসেছিল। অমল?
বায়োস্কোপ চালানোর শখও আছে আর মালপত্র ঘরে পৌঁছে দেয়। আচ্ছা, এই রুমে কি জিনিসপত্র এই কটাই ছিল না আরো কিছু ছিল? স্যার কিছু তো জানি না, আমি দেরি করে এসেছিলাম। মঞ্জুরি ম্যাডাম জানবে স্যার, ও এখানকার ম্যানেজার, ওই সময় ডিউটিতে ছিল। কোথায় সে মঞ্জুরি ম্যাডাম? স্যার এই সময় ও অফ ডিউটিতে আছে, রাত্রে আসবে। ইয়েস স্যার। এর মধ্যে তো ঋতিকা ম্যাডামের জুয়েলারি ছিল। জুয়েলারি? এতে তো শুধু মেকআপের জিনিস আছে। এটা কি করে হতে পারে? উনি আবার জুয়েলারি নিয়ে পালায়নি তো? জুয়েলারি নিয়ে পালিয়ে গেছে আর যাওয়ার সময় ঋতিকাকে খুন করে দিয়ে গেছে স্যার। আর এই সব কিছু একজন রেকর্ডিংও করেছে। ভীষণ গোলমাল আছে দয়া, ভীষণ গোলমেলে। স্যার 1 মিনিট। কিচেন চপার স্যার। স্যার এটা তো আমার চপার স্যার। তোমার চপার এখানে কি করে? স্যার জানি না, সকালে কিচেন থেকে উধাও হয়ে গেছিল স্যার। মনে হয় খুনি এই চপার দিয়ে ঋতিকাকে খুন করেছে। বলো, এখানে কিভাবে আসলো এই চপার? বলো তাড়াতাড়ি। স্যার আমি রঞ্জিতকে জিজ্ঞেস করেছিলাম এটা ব্যাপারে স্যার। স্যার ও তখন বলেছিল এটা রঘুর কাছে আছে। স্যার আমি যখন রঘুকে জিজ্ঞেস করলাম তখন ও বললো ওর কাছে নেই স্যার। স্যার আর 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 এখন এখন এখানে পাওয়া গেছে। এই রঞ্জিতটাকে? স্যার আমাদের হোটেলের শেফ স্যার। সে এখন কোথায়? জানি না স্যার। বড়ই অদ্ভুত হোটেল এটা। এখানকার লোক হয় উধাও হয়ে যায়, না হলে অফ ডিউটিতে থাকে। শেষবার কখন দেখেছো রঞ্জিতকে? স্যার কিচেনেই দেখেছিলাম স্যার। এখানে রঞ্জিত ছাড়াও আর কোনো শেফ ছিল? না স্যার, অ্যাকচুয়ালি এই কিচেনের সব কাজ আমি আর রঞ্জিত দুজনে মিলেই দেখতাম স্যার। আর এমনিতেও 150-200 জনের খাবার তো স্যার 1 ঘন্টাতেই বানাতে পারি। স্যার। হ্যাঁ হ্যাঁ ফ্রেডি। অ্যাপ্রন। অ্যাপ্রন? আর কি আছে? রঞ্জিত। তাহলে ওই খুনটা রঞ্জিতই নিশ্চয়ই করেছে আর পালিয়ে গেছে এখান থেকে ও। কিন্তু স্যার অমলও তো পালিয়েছে। হতে পারে অমল আর রঞ্জিত দুজনে মিলে কাজ করেছে। পেট্রিক কি হচ্ছে? কিছু পেলে? জুয়েলারি? হ্যাঁ স্যার মনে হচ্ছে রঞ্জিত প্রথমে ঋতিকাকে মেরেছে আর ওর লাশটাকে লন্ড্রিতে লুকিয়ে রেখেছিল। তারপরে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে এই গয়নাগুলো এখানে লুকিয়ে রেখেছে আর পালিয়ে গেছে। ওর নাম্বার আছে তোমার কাছে? আসালুকে কি জানতে পারলে? ওই টিপিক্যাল ব্যাপার বস, এক ঝটকাতেই খেলা শেষ। এটা বলার জন্য ফোন করেছিলে? না, আমি এইটা বলার জন্য ফোন করেছিলাম যে খুনি একজন নয়, দুজন। কি? দুজন খুনি? হ্যাঁ, তুমি কি করে জানলে যে খুনি দুজন? বস, অস্ত্র দুটো, তার মানে খুনিও দুজন হবে। তুমি বলতে চাইছো যে ওর গালে যে কাঁটাটা আছে আর পেটের উপর যে কোপটা আছে সেটা দুটো আলাদা অস্ত্র দিয়ে? হ্যাঁ স্যার এই গালের আঘাতের চিহ্নটা, কাটাটা তেড়া বেঁকা, এর মানেটা পরিষ্কার, এই অস্ত্রটা খাঁজ কাটা ছিল। মানেটা এই, এর গালে যে ক্ষতটা আছে ওটা এই চপার দিয়ে হয়নি, অন্য কিছু দিয়ে হয়েছে। তার মানে ওখানে দুজন ছিল দয়া, দুজনের কাছে আলাদা আলাদা অস্ত্র, তাই তো?
একজন গালে মেরেছে আর একজন ওর পেটে। হ্যাঁ, কিন্তু দুজন খুনি একসঙ্গে আসেনি। একসাথে ছিল না তার মানে? বস, প্রথমে কোনো একজন ব্যক্তি এর গালে আঘাত করেছে। ওই আঘাতের কারণে ও টাল খেয়ে যায়, ডিসব্যালেন্সড হয়ে যায়, দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, ওর মাথায় আঘাত লাগে আর ও অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই অজ্ঞান অবস্থায় দ্বিতীয় কোনো ব্যক্তি এর পেটে আঘাত করে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এসব আপনি কি বলছেন ডক্টর সালুকে? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি এসব বুঝতেও পারবে না ফ্রেডি। ডিঅক্সিলেশনের নাম শুনেছো? হ্যাঁ, না। জানতাম। দেখো, শরীর থেকে যখন রক্ত বেরিয়ে যায় তখন অক্সিজেনের অভাবের কারণে রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেটা নষ্ট হতে শুরু করে, যার কারণে রক্তের রং কালো হতে শুরু করে। সেই জন্য গালে যে ক্ষতটা আছে তার রং বেশি কালো, তুলনামূলকভাবে ওর পেটে যে ক্ষতটা আছে তার রঙের থেকে। আর এই দুটো আঘাতের সময় তফাৎ হচ্ছে 30 থেকে 40 মিনিট। চোর চুরি করে পালিয়ে গেল, তার 30-40 মিনিট বাদে আসল খুনি এলো, তারপর ও এই চপার দিয়ে রীতিকাকে মারল। সালুকে, এই বড় চপারে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? হ্যাঁ স্যার, অনেকগুলো পেয়েছি, কিন্তু ওগুলোকে এই রঞ্জিতের জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। সেগুলো রঞ্জিতের না অন্য কারোর। তাহলে চেক করো, ওটা নিশ্চয়ই রঞ্জিতেরই হবে। সমস্ত প্রমাণ ওই রঞ্জিতেরই বিরুদ্ধে। স্যার, স্যার রঞ্জিতের খোঁজ পাওয়া গেছে। তাহলে আর দেরি করবো কেন দয়া? নিয়ে এসো ওই রঞ্জিতকে। স্যার এই দিকে। স্যার, এই, দাঁড়িয়ে যা, না হলে কিন্তু মাথা উড়িয়ে দেবো। স্যার এটা রঞ্জিতের ফোন। এই জন্য রঞ্জিতের বদলে আমরা অমলের কাছে এসেছি। রঞ্জিতের ফোন? আর এটাকে তুই ভাঙার চেষ্টা করছিলি? হ্যাঁ না স্যার, না স্যার। হ্যাঁ, হোটেল থেকে পালিয়েছিলি কেন? হ্যাঁ স্যার, স্যার, হট, হট। স্যার, 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 স্যার ভয় পেয়ে গেছিলাম আমি। স্যার, আমি রীতিকা ম্যামের রুমে খুন করতে গেছিলাম ওকে। আমি ওখানে গিয়ে দেখি যে দরজা আগে থেকেই খোলা ছিল। ওখানে স্যার রঞ্জিত ছিল। যেদিন আপনি প্রথম হোটেলে এসেছিলেন সেদিন থেকেই না আমি সুযোগের সন্ধানে ছিলাম যে আমি কবে আপনার সঙ্গে দেখা করব আর আমার ভালোবাসার কথা বলবো। তুমি ঠিক কি বলতে চাইছো আমি সেটা বুঝতে পারছি না। আপনার মনে নেই আমি ওই বুশ থাপা হোটেলে কাজ করতাম? আপনি ওখানে একবার এসেছিলেন আর আমার বানানো রান্নার খুব প্রশংসা করেছিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকেই ভালোবাসি। হোয়াট রাবিশ! জানি না আমি কোন হোটেলে চলে এলাম যেখানে সবাই আমার প্রেমিক হয়ে ঘুরছে। বেরিয়ে যাও। I said leave. Said get out. তুই আমাদের এখনো এটা বলিসনি যে রঞ্জিতের ফোনটা তোর কাছে কি করে এলো? স্যার, তুই এখানে বলবি নাকি ঘুরিয়ে নিয়ে আসবো? বলছি স্যার। স্যার, ওই রাতে রঞ্জিতের ফোন কেউ আমাকে লুকোতে দিয়েছিল। এই, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যা, নাহলে কিন্তু গুলি করে দেবো। খোলো একে। দাঁড়িয়ে যা, নাহলে গুলি করে দেবো। এই গুলি কর। আসুন ম্যানেজার মঞ্জুরি দেবী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন? কোথাও না স্যার। কোথাও না? তাহলে একে কে বেঁধে রেখেছিল? আমি তো ওকে আপনাদের জন্য বেঁধে রেখেছিলাম।
ও অফ ডিউটির সময় আপনি এই কাজটা করেন? স্যার আমি ওকে এখানে এই কারণে বেঁধে রেখেছি যাতে আপনারা সত্যিটা জানতে পারেন। সত্যিটা বলার জন্য? তাহলে বলো রঞ্জিত বাবু, সত্যিটা কি? আমি জানি না স্যার। ঋতিকাকে মেরে ফেললে? ওর গয়নাগাটিগুলো চুরি করে নিয়ে কোথাও লুকিয়ে দিয়েছো আর খুন হওয়ার রেকর্ডিং করছো, হ্যাঁ? আর সেই রেকর্ডিং বায়োস্কোপেও জুড়ে দিয়েছো। স্যার মিথ্যে এসব। এটা তোমারই ফোন তো? এটাতে ঋতিকার খুনের রেকর্ডিং করেছিলে কেন? আমি খুন করিনি স্যার। যদি আমি খুন করতাম তাহলে এত বড় নাটকটা থোড়ি না করতাম। হ্যাঁ বলো সারিকা। আমি বলেছিলাম না রঞ্জিতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে ওই বড় চপার থেকে? আর কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ঋতিকার পেটের ক্ষততে একটা প্রাণীর পশম পাওয়া গেছে। কুকুরের লোম স্যার। ঠিক আছে দয়া। সারিকা বলছিল যে ঋতিকার পেটে যে আঘাতটা আছে সেটাতে কুকুরের লোম পাওয়া গেছে। কুকুরের লোম? হ্যাঁ। কিন্তু স্যার ঋতিকা হোটেলে তো কুকুর নিয়ে ঢোকেনি। স্যার এটা খুনির কুকুরের লোম নয় তো? হতেই পারে, কিন্তু খুনটা কে করতে পারে? স্যার সন্দেহের খাতায় তো এখনো 4 জন আছে। একজন তো এই ম্যানেজার মঞ্জুরি, যে অফ ডিউটি থাকার পরেও কোনো কাজে ব্যস্ত ছিল। আর একজন ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুশান্ত, যে অন ডিউটি থেকেও বুঝতেই পারেনি যে ওখানে কি ঘটছে। থাকলো 2 জন, রঞ্জিত আর অমল। দয়া খুনি তো এই 4 জনের মধ্যেই একজন। হয় মঞ্জুরি, না হলে এই রঞ্জিত, না হলে সুশান্ত, না হলে অমল। 4 জনকে এক করো আর হোটেলের সিসিটিভি ফুটেজ আবার চেক করতে হবে। সুশান্ত, রঞ্জিত, অমল, মঞ্জুরি, 4 জন রেডি আছো কাহিনী শোনার জন্য? ঋতিকার মৃত্যুর কাহিনী? মঞ্জুরি, ওই রাতে মঞ্জুরি ঋতিকার রুমে যায় ওর সাথে দেখা করার জন্য। ওই মুহূর্তে ঋতিকা আর মঞ্জুরির তর্ক হয়। তর্ক কিসের জন্য হয়? কারণ ঋতিকা মঞ্জুরির গায়ে ধাক্কা মারে। আর তর্ক চলাকালীন মঞ্জুরি ঋতিকার গালের ওপর গভীর ক্ষত করে দেয় নিজের ছুরি দিয়ে। ঋতিকাকে পড়তে দেখে মঞ্জুরি ভেবেছিল ও মারা গেছে, কিন্তু ও মরেনি, শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। মঞ্জুরি ঘাবড়ে গেছিল যে লাশটার কি করবে। মঞ্জুরি ঘাবড়ে গিয়ে ঘর থেকে বাইরে এসে কাকে ডেকেছিল? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ও অমলকে ডাকে। কারণ অমল ঋতিকার বডি যাতে কোথাও লুকোতে পারে। আর অমল কেন, টাকার জন্য ও অনেক কিছু করতে পারে। নিজের মা বাবাকেও বিক্রি করতে পারে, কি তাই তো? আর যখন মঞ্জুরি অমলকে ডাকতে গেল তখন ওখানে আরো একজন কেউ এসেছিল, রঞ্জিত। রঞ্জিত ওখানে ঋতিকাকে খুন করার জন্য এসেছিল এই চপার দিয়ে।
মঞ্জুরি অমলকে টাকা দিয়ে ওখান থেকে চলে যায়, আর অমল লাশটাকে গুম করার কাজে লেগে যায়। আর এই সব রঞ্জিত আলমারিতে বসে নিজের মোবাইলে রেকর্ডিং করেছিল। আর যখন অমল ঋতিকার বডিকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, তখন ওর চোখ পড়ে ঋতিকার গলায় যে গয়না ছিল সেটা দেখে লোভে পড়েছে, তুলে নিয়েছে গয়নাটা। যেই অমল গয়নাগুলো লুকোতে যায়, কিছুক্ষণ পরে ওখানে আরো একজন আসে, আর সেই মুহূর্তে ঋতিকার সেন্স ফিরে আসতে থাকে। অমল চলে যাওয়ার পরে ওখানে যেই আসুক, ওখানেও পড়ে থাকা চপারটা তোলে, সেই চপারটা যেটা তুমি নিয়ে এসেছিলে। সেই চপার দিয়ে ও একটাই টান মেরেছিল ঋতিকার পেটে, আর বেচারি ঋতিকা মারা যায়। আর এইসব হওয়ার আগে রঞ্জিত ওখান থেকে চলে গেছিল, তাই ওই ঘটনা ওর ফোনের রেকর্ডিংয়ে নেই। ওখান থেকে যাওয়ার পরে রঞ্জিত ওই ভিডিওটা বায়োস্কোপের সঙ্গে জুড়ে দিয়েছিল, যাতে সিআইডি জানতে পেরে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়, আর যে কোনোভাবেই এই অমলকে ব্ল্যাকমেল করে টাকা হাসিল করতে চেয়েছিল। কিন্তু পাশার দান উল্টে গেছিল। এই দুজনে মিলে ওকে কিডন্যাপ করে নিয়েছিল। আর ওখানে অমল যখন ওই জুয়েলারিগুলো আটার বস্তায় চাপা দিয়ে ফিরে আসছিল, ও ঋতিকার লাশটা না দেখেই ওখান থেকে টানতে টানতে লন্ড্রি পর্যন্ত নিয়ে গেছিল, আর ওখানে ওরা লুকিয়ে দিয়েছিল। এবার একটাই প্রশ্ন হলো, সেই ব্যক্তি কে? সেই চতুর্থ জন যে ঋতিকার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, কে ছিল সেই চতুর্থ ব্যক্তি? ঋতিকার পেটে যে ক্ষতটা আছে, সেখান থেকে পাওয়া গেছে একটা পশুর লোম, একটা কুকুরের লোম। আমার কাছে তো কুকুর নেই স্যার। আমি কুকুরকে বড্ড ভয় পাই। চুপ! ভয় পাও না ভালোবাসো, সেটা তো হোটেলের সিসিটিভি ক্যামেরার ফটো দেখেই পাওয়া যাচ্ছে। এ কে? হ্যাঁ, একে একে স্যার, স্যার আমি কি করবো স্যার? ও আমাকে পাগল করে দিয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম যে আমি একজন ভালো মানুষ হব, কিন্তু ও আমাকে সুযোগই দিচ্ছিল না। ব্যাস, আমি ভাবলাম যে ওকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেব। তুমি তো ওকে চুপ করিয়েই দিয়েছো, কিন্তু নিজে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে গেছো সুশান্ত। আর তোমরা তিনজন, রঞ্জিত, অমল আর মঞ্জুরি, তোমরাও অপরাধ করেছো, তোমরাও অপরাধী, আর তোমাদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।